একটা বিষয় নিয়ে বারবার বিতর্ক উঠে বলা হচ্ছে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই বিভাজনের ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। সত্যি কি তখন প্রাদেশিক আইনসভায় শ্যামাপ্রসাদ মুখার্জির ততটা প্রভাব ছিল যে এই বিভাজন হবে কি হবে না সেই সিদ্ধান্ত তিনি নিতে পারতেন? ইতিহাস যা বলছে, তথ্য যা বলছে, তাতে তিনি হিন্দু মহাসভার একজন মাত্র প্রার্থী ছিলেন, ফলে তার মতামতকে ঘিরে খুব একটা কিছু প্রভাবিত হওয়ার ছিল না। তৎসত্ত্বেও 20শে জুন এই বাংলা বিভাজনের বিষয়টাকে সামনে রেখে সমস্ত কৃতিত্ব, অর্থাৎ বাংলা বিভাজন হয়েছে, বাংলার একটা অংশ যে পূর্ব বাংলার মধ্যে চলে যায়নি, তার যাবতীয় কৃতিত্ব নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি। ইতিহাস কি বলছে, তথ্য কি বলছে, আমরা এই বিষয়টার উপরে আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন প্রাবন্ধিক শান্তনু দত্ত চৌধুরী। সরাসরি আমি শান্তনু বাবুর কাছে আসব। গোটা বিষয়টা নিয়ে যে বিতর্ক চলছে, যে চর্চা এখন শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সত্যিটা কি, ইতিহাস কি বলে, সেটা জানতে চাইব। শান্তনুবাবু, আপনার কাছে আমি ব্যাখ্যা চাইব যে প্রচারটা হয়, যে প্রচারটা করা হয় যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং সেক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির কৃতিত্ব, এই যে ঢাকঢোল পিটিয়ে বলা হচ্ছে, আপনি যথার্থ যে ইতিহাস, যে তথ্য, সেটা যদি একটু সামনে রাখেন। ব্যাপারটা হচ্ছে, বাংলা ভাগ হয়ে পশ্চিমবঙ্গ হলো, তো বাংলা কেন ভাগ হলো সেই ইতিহাসটা তো প্রথম জানতে হবে। একদম 2001 সালে যখন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম শতবর্ষ উদযাপন করছে বিজেপি, তখনও কিন্তু তারা বলেনি যে পশ্চিমবাংলার জন্মদাতা শ্যামাপ্রসাদ মুখার্জি। তখন অটল বিহারী বাজপেয়ী কেন্দ্রে প্রধানমন্ত্রী ছিলেন 2001 সালে। একদম তিনিও বলেননি যে পশ্চিমবাংলার জন্মদাতা শ্যামাপ্রসাদ মুখার্জি। ঠিক আছে, হঠাৎ করে এই বছর 2-3 হলো এরা বলা শুরু করেছে পশ্চিমবাংলার জন্মদাতা হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং 20শে জুন হচ্ছে পশ্চিমবাংলার জন্মদিন। কেননা ওই দিন বেঙ্গল অ্যাসেম্বলিতে যারা পশ্চিমবঙ্গ অংশের সদস্য, তারা ভোট দিয়ে বলেছিলেন যে আমরা পশ্চিমবঙ্গ আলাদা হতে চাই এবং আমরা ভারতে থাকতে চাই। আর সমগ্র বাংলা ভোট দিয়ে বলেছিল যে আমরা বাংলা ভাগ চাই না, আমরা গোটা বাংলা নিয়ে পাকিস্তানে যেতে চাই, মেজরিটিতে। আর একটা ভোট হয়েছিল, সেইটা হচ্ছে এই যে যদি ভাগই হয় তাহলে পূর্ব বাংলা কোথায় যাবে, সেখানে মেজরিটি সদস্য পূর্ব বাংলার বলেছিল আমরা পাকিস্তানে যেতে চাই। 3টে ভোট হয়েছিল 20শে জুন। এখন পাই দেখি বলছে এমনকি কিছু সাংবাদিক, কিছু প্রাবন্ধিক, আমি নাম বলতে চাই না, তারা যথেষ্ট বয়স্ক মানুষ, যে শ্যামাপ্রসাদ মুখার্জির উত্থাপিত প্রস্তাব, শ্যামাপ্রসাদ মুখার্জি কোথায় প্রস্তাব উত্থাপন করেছিলেন? প্রস্তাবটা তিনি কোথায় উত্থাপন করলেন? তিনি তো একা সদস্য বেঙ্গল অ্যাসেম্বলির। আমি পজিশনটা বলে দিচ্ছি, বেঙ্গল অ্যাসেম্বলির, সমগ্র বেঙ্গল অ্যাসেম্বলির তখন সদস্য সংখ্যা ছিল 250। তারপরে তো মুসলিম লীগ 114, কংগ্রেস 86, কৃষক প্রজা পার্টি ফজলুল হকের 3, সিপিআই 3, হিন্দু অবিভক্ত কমিউনিস্ট পার্টি, অবিভক্ত কমিউনিস্ট পার্টি, সিপিএম এর জন্ম হয়নি তখন। হিন্দু মহাসভা একা শ্যামাপ্রসাদ, নির্দলীয় হিন্দু 8 জন, নির্দলীয় মুসলমান 13 জন, আদার্স 22 জন। এই 22 জনের ভেতর অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার্স আছে, সব নমিনেটেড, ইউরোপিয়ান মেম্বার্স আছে নমিনেটেড, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের প্রতিনিধি আছে, জমিদারদের প্রতিনিধি আছে, সব মিলে 250। তা একা শ্যামাপ্রসাদ মিলে পশ্চিমবাংলার প্রস্তাব পাস করিয়ে নিল। আসল ব্যাপারটা হচ্ছে যে ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইংল্যান্ডে নির্বাচন হলো, আশ্চর্যজনকভাবে উইনস্টন চার্চিলের কনজারভেটিভ পার্টি, যারা বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল এবং চরম ভারত বিদ্বেষী এবং গোঁড়া সাম্রাজ্যবাদী, তারা সেই ভোটে হেরে গেল।
এবং লেবার পার্টি জিতলো। লেবার পার্টি জিতেই লেবার পার্টির প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ঘোষণা করলেন আমরা ভারতবর্ষকে স্বাধীনতা দেব। চার্চিলের প্রচন্ড বিরোধিতা সত্ত্বেও আমরা ভারতবর্ষকে স্বাধীনতা দেব, এবং স্বাধীনতা কিভাবে দেব, কিভাবে ক্ষমতা হস্তান্তর করব, তার জন্য আমরা একটা 3 সদস্য ক্যাবিনেট মিশন পাঠাচ্ছি ভারতে। তা 15ই মার্চ 3 সদস্যের ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এলো কি করে ক্ষমতা হস্তান্তর করবে সেইটা ঠিক করবার জন্য। এবং এটলে বলে দিয়েছিল আমরা 1 বছরের ভেতর ক্ষমতা হস্তান্তর করব। মানে এটা হচ্ছে 1946 সাল, 1946 সালের 1946 সালের গোড়ার দিকে। তখন আমাদের ভারতবর্ষের বড় লর্ড ওয়াভেল বললেন দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় এক্ষুনি ক্ষমতা হস্তান্তর করলে একটা ক্যাওস এনার্কি হবে, ভবিষ্যতে ইতিহাস আমাদের ব্রিটিশ সাম্রাজ্যকে ক্ষমা করবে না, বলবে একটা ক্যাওস এবং এনার্কির ভেতর ভারতবর্ষকে ফেলে রেখে ব্রিটিশটা চলে গেছে। ওর সাথে ডিফারেন্স হতে ওকে লেবার পার্টির মন্ত্রিসভা বললো আপনি রিজাইন করুন। ও 8ই মার্চ 1946 রিজাইন করে। 8ই মার্চ 1946 রিজাইন করে। রিজাইন করতে মাউন্টব্যাটেনকে পাঠায়। মাউন্টব্যাটেনের ওপর দুটো দায়িত্ব ছিল, যে তুমি ক্ষমতা হস্তান্তরটা মসৃণ ভাবে সম্পন্ন করো, দরকার হলে তুমি দেশভাগও করতে পারো, কিন্তু মুসলিম লীগকে বাদ দিয়ে কোনো আলোচনা একা কংগ্রেসের সাথে করবে না, কারণ মুসলিম লীগই মুসলমানদের প্রতিনিধি। জিন্নার বক্তব্য কংগ্রেস মুসলমানদের রিপ্রেজেন্ট করে না, কংগ্রেস হিন্দু ঘোড়া বন্য হিন্দুদের পার্টি, কংগ্রেস বলছে আমরা সবার পার্টি। এমনকি জিন্না মানে না ফজলুল হক মুসলিমদের এক অংশের প্রতিনিধিত্ব করে, যে সেকেন্দার হায়াত খান পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টির নেতা, তিনি মুসলিমদের প্রতিনিধিত্ব করে। ক্যাবিনেট মিশন এখানে আসলো 3 সদস্যের, এসে বলল যে না, দেশভাগ আমরা করব না, দেশভাগ আমরা করব না, আমরা একটা কেন্দ্রীয় মন্ত্রিসভা থাকবে। সেই কেন্দ্রীয় মন্ত্রিসভা, তখনও কিন্তু দেশভাগ হবে কেউ স্বপ্নও ভাবেনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা, তার হাতে 4টে বিষয় থাকবে। সেই 4টে বিষয়গুলো হচ্ছে বৈদেশিক নীতি, মুদ্রা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা আর প্রতিরক্ষা। আর সব রাজ্যের হাতে যাবে। রাজ্যগুলোকে 3টে গ্রুপে ভাগ করলো, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ। এ গ্রুপে থাকলো 7টা, যাকে বলা হচ্ছে হার্ট অফ দ্য ইন্ডিয়া যে প্রভিন্স, অর্থাৎ ইউনাইটেড প্রভিন্স মানে উত্তরপ্রদেশ, সেন্ট্রাল প্রভিন্স মানে মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মুম্বাই প্রভিন্স, ম্যাড্রাস প্রভিন্স, এই 7টা প্রদেশ। আর ওদিকে আসাম, এইটা নিয়ে একটা গ্রুপ, আর আসাম আর বেঙ্গল নিয়ে আর একটা গ্রুপ, যদিও আসাম কংগ্রেস জিতেছিল এবং হিন্দু মেজরিটি প্রভিন্স। আর ওদিকে 4টে মুসলিম মেজরিটি প্রভিন্স নিয়ে আরেকটা গ্রুপ হলো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, সিন্ধ এবং ব্রিটিশ শাসিত বালুচিস্তান। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ মুসলিম মেজরিটি হলো, সেখানে কংগ্রেস জিতেছিল 46 ইলেকশনে সীমান্ত গান্ধীর নেতৃত্বে। এবার সংবিধান প্রণয়ন করবে গণপরিষদ, গণপরিষদ সংবিধান প্রণয়ন করবে। গণপরিষদ আমাদের এখানকার অ্যাসেম্বলির ভোটে যারা জিতেছে তারা ভোট দিয়ে গণপরিষদ করবে। গণপরিষদে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল। এবার মুসলিম লীগ বললো যে আমরা গণপরিষদে যোগ দেবো না, যেহেতু কংগ্রেস মেজরিটি। তারা প্রথমে বললো আমরা ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী কেয়ারটেকার মিনিস্ট্রিতেও যোগ দেবো না, কিন্তু তারা অক্টোবর মাসে যোগ দিল। যোগ দিয়ে তারা অর্থমন্ত্রক পেল। প্রতিটা ক্যাবিনেট মিটিং এ গন্ডগোল পাকানো শুরু করলো। যে কোনো প্রস্তাব দিলেই অর্থমন্ত্রক, যেহেতু লিয়াকত আলীর হাতে, তিনি সেটা বাগলা দিয়ে আটকে দেন। প্যাটেল হতাশ হয়ে বললেন আমি হোম মিনিস্টার একটা চাপরাশি নিয়োগ করার ক্ষমতা আমার নেই, এ কেয়ারটেকার মিনিস্ট্রি তো চলছেই না, কোনো কাজ হয় না, ক্যাবিনেট মিটিং এর নিত্য ঝগড়া হয়। আর ওদিকে শুরু হয়ে গেল দাঙ্গা। প্রথমে কলকাতার দাঙ্গা 46 আগস্টে, জিন্না গ্রেট ক্যালকাটা কিলিং, আপনারা জানেন। জিন্না ডাইরেক্ট অ্যাকশনের কল দিয়েছিল, কেন উনি এতদিন মুসলিম লীগকে নাচিয়েছেন পাকিস্তান হবে বলে, কিন্তু ক্যাবিনেট মিশন পাকিস্তান প্রত্যাখ্যান করেছে। তখন ওকে মুসলিম লীগের জেনারেল কাউন্সিল মিটিং এ যখন প্রচন্ড ভাবে চেপে ধরলো মুসলিম মেম্বাররা, এতদিন নাচিয়ে এখন তো আপনি দেশভাগ হচ্ছে না, তখন সে সেই জেনারেল কাউন্সিল মিটিং এ বললো, কি বললো শুনুন, আমি পড়ে দিচ্ছি। আমি আপনাদের বলতে চাই যে পূর্ণ সার্বভৌম পাকিস্তান প্রতিষ্ঠা ছাড়া মুসলিম ভারত তৃপ্ত হবে না। এক বিরাট একটানা সংগ্রাম। প্রথম লড়াই ছিল লীগের প্রতিনিধিত্বমূলক চরিত্রের স্বীকৃতি লাভ। সে লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছি। ক্যাবিনেট মিশন প্রস্তাব স্বীকার করে নেওয়া তাদের পাকিস্তানের জন্য সংগ্রামের সমাপ্তি নয়, পাকিস্তান অর্জিত না হওয়া পর্যন্ত তাদের লড়াই চালিয়ে যেতে হবে বলে ওই গ্রেট ক্যালকাটা কিলিং, ডাইরেক্ট অ্যাকশন ডে 16ই আগস্ট। অক্টোবরে হলো নোয়াখালীর দাঙ্গা। তার পাল্টা বিহারে শুরু হলো
দাঙ্গা, সেই দাঙ্গাতে মুসলমানদেরকে সাংঘাতিকভাবে আক্রান্ত হতে হলো। তারপর পাঞ্জাব, দিল্লি, গান্ধীজি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুড়ে বেড়াচ্ছেন দাঙ্গা প্রশমিত করার জন্য। এই অবস্থায় ওয়াভেল পদত্যাগ করেছে, মাউন্টব্যাটেন এসছে, কিন্তু ওয়াভেল কংগ্রেসের চাপে গণপরিষদের অধিবেশন ডেকে সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়েছে, মুসলিম লীগ বয়কট করেছে। মাউন্টব্যাটেন আসতে মাউন্টব্যাটেন আলাদা করে প্যাটেলকে ডেকে বললো, ইন্ডিয়া উইন্স ফ্রিডমটা পড়বেন সকলে, একবার ডিটেল দেওয়া আছে। প্যাটেলকে বললো যে এইভাবে আপনারা দেশ ঐক্যবদ্ধ রাখতে পারবেন না। প্যাটেল বললো আমি পরিপূর্ণ একমত, প্রকৃতপক্ষে সেন্ট্রাল সেক্রেটারিয়েটে অলিখিতভাবে একটা ভারত আর একটা পাকিস্তান হয়ে গেছে। সমস্ত ইউরোপিয়ান অফিসাররা এবং মুসলিম অফিসাররা সব পাকিস্তানের পক্ষে, আর হিন্দু অফিসাররা ইন্ডিয়ার পক্ষে। এভাবে দেশ চলতে পারে না। মাউন্টব্যাটেন বললেন অর্ধং ত্যাজতি পণ্ডিতে, পাকিস্তান মেনে নিয়ে 20% ভূখণ্ড ছেড়ে দিয়ে বাকিটা নিয়ে নতুন করে আপনারা দোষ করুন। এবং নইলে নেটিভ স্টেটের রুলাররা তারাও দাবি করতে শুরু করেছে যে আমরা স্বাধীন রাজ্য হিসেবে থাকবো। মানে সেই রকম একটা অবস্থায় শান্তনুবাবু, এইরকম একটা অবস্থায় এমন একটা অবস্থা পরিস্থিতি তৈরি হতে পারতো যে ভারত টুকরো টুকরো হয়ে যেতে পারতো। হ্যাঁ, টুকরো টুকরো হলোটা কি শুনুন, কথাটা হচ্ছে এই 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 যে ক্যাবিনেট মিশন বা সিমলা কনফারেন্স, কোনো মিটিং এ হিন্দু মহাসভাকে ডাকেনি এবং হিন্দু মহাসভা চেষ্টা করেছিল যাওয়ার, তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া দেয়নি, অবহেলাও দেয়নি, বলেছে না আপনাদের কোনো প্রভাব নেই দেশে, কিসের শ্যামাপ্রসাদ। কথাটা হলো মাউন্টব্যাটেন ইতিমধ্যে হলো কি 29শে জানুয়ারি 1947 জিন্না একটা বিবৃতি দিয়ে বললেন যে ব্রিটিশ গভর্নমেন্টকে স্বীকার করতে হবে ক্যাবিনেট মিশন প্রস্তাব ফেল করেছে, ওর আর কোনো ভবিষ্যৎ নেই, ক্যাবিনেট মিশন প্রস্তাব বাতিল করা হোক, দেশ ভাগ করা হোক। 20শে ফেব্রুয়ারি 1947 ক্লেমেন্ট অ্যাটলি ইংল্যান্ড থেকে স্টেটমেন্ট দিয়ে বললেন যে 1948 সালের জুন মাসের মধ্যে যদি অ্যামিকেবলি আমরা ক্ষমতা হস্তান্তর করতে না পারি, আমরা প্রদেশগুলোর হাতে ক্ষমতা দিয়ে চলে আসব। তার মানে বুঝতে পারছেন, ভারতবর্ষ 15টা প্রদেশে বিভক্ত হয়ে যাবে। ওই যে আপনি বললেন না টুকরো টুকরো হয়ে যাবে, ব্রিটিশ গভর্নমেন্ট এই চাপটা সৃষ্টি করলো। তখন 8ই মার্চ 47 কংগ্রেস একটা বিবৃতি দিয়ে বলল যে ব্রিটিশ গভর্নমেন্ট যদি প্রদেশগুলোর হাতে ক্ষমতা দেয়, তাহলে পাঞ্জাব এবং বাংলার হাতে ক্ষমতা দেওয়ার আগে পাঞ্জাব এবং বাংলাকে ভাগ করতে হবে। কারণ পাঞ্জাবে মুসলিম লীগের গভর্নমেন্ট, বাংলায় মুসলিম লীগের গভর্নমেন্ট সোহরাবর্দী, কিন্তু বাংলাতে পশ্চিম বাংলায় হিন্দুরা মেজরিটি, পাঞ্জাবে পূর্ব পাঞ্জাবে হিন্দু শিখরা মেজরিটি, সেই অংশ কিছুতেই পাকিস্তানে যাবে না। তার মানে পাঞ্জাব এবং বাংলা যেই ভাগ করার দাবি কংগ্রেস উত্থাপন করলো, যে ক্ষমতা হস্তান্তর করলে প্রদেশগুলোর হাতে ক্ষমতা দিলে পাঞ্জাব বাংলাকে ভাগ করতে হবে, কার্যত দেশ ভাগের প্রস্তাব মেনে নেওয়া হলো। গান্ধীকে যখন এটা বলা হলো, গান্ধীর সাথে পরামর্শ করে এই বিবৃতি কংগ্রেস ওয়ার্কিং কমিটি দেয়নি। গান্ধীজি বললেন তোমরা পাঞ্জাব বাংলা ভাগ করার কথা বললে, তার মানে তো কার্যত দেশ ভাগ, আমার সাথে কথা বললে না। বলে না, আপনাকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আপনাকে যোগাযোগ করতে পারিনি, আপনি কখনো নোয়াখালী কখনো বিহারে দাঙ্গা প্রশমিত করার চেষ্টা করছেন, এছাড়া কি বা উপায় ছিল ইত্যাদি। আজাদ তার বইতে লিখেছেন, এই তো আমার সামনে খোলা রয়েছে আজাদের বই, এই যে ইন্ডিয়ান ফ্রিডম, দেখুন আজাদ বলছেন যে জওহরলালকে যখন প্যাটেল প্রথম বলে দেশভাগ মেনে নিয়ে অ্যামিকেবলি আমরা ভারতবর্ষ আলাদা হয়ে আমরা নতুন দেশ গড়ি, জওহরলাল তেলে বেগুনে জ্বলে উঠলো। তারপর তাকে আস্তে আস্তে কনভিন্স করলো। আমার সঙ্গে আলোচনা এসে বললো দেশভাগ খুব খারাপ ব্যাপার, কিন্তু এছাড়া উপায় নেই কোনো। মুসলিম লীগের সঙ্গে কোনো কাজ করা যাচ্ছে না, কোনো ক্যাবিনেট মিটিং হয় ঠিক মতন হয় না, এছাড়া কি বা উপায় আপনি বলুন। আজাদ বললো বড় দুঃখই আমার সহকর্মী ওই কথা বলেছিলেন। এইবার কথাটা হচ্ছে বেঙ্গল ভাগ হবে কি হবে। মাউন্টব্যাটেন বললো আপনারা চুপচাপ থাকুন, মাউন্টব্যাটেন বললো আপনারা চুপচাপ থাকুন, উপযুক্ত সময় আমি বাংলা এবং পাঞ্জাব ভাগ করে দেবো। কারণ জিন্নার দাবি ছিল গোটা পাঞ্জাব পাকিস্তানকে দিতে হবে, গোটা বাংলা পাঞ্জাবকে দিতে হবে। মাউন্টব্যাটেন কি বললো দেখুন, মৌলানা আজাদ কি লিখেছেন। লর্ড মাউন্টব্যাটেন বললেন যেহেতু দেশভাগের ভিত্তিতে রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এবং যেহেতু পাঞ্জাব আর বাংলা এই দুই জায়গাতেই এমন এলাকা আছে যেখানে মুসলমানরা স্পষ্টতই সংখ্যালঘু, অর্থাৎ পশ্চিমবাংলায় মুসলমানরা সংখ্যালঘু, পূর্ব পাঞ্জাবে মুসলমানরা সংখ্যালঘু, তাই এই প্রদেশগুলিও ভাগ করাবে। তবে তিনি কংগ্রেস নেতাদের পরামর্শ দেন যে তারা যেন এই পর্যায়ে এ নিয়ে উচ্চবাচ্য না করেন এবং তাদের কথা দেন যে উপযুক্ত সময় তিনি নিজেই গিয়ে প্রশ্ন তুলবেন এবং পাঞ্জাব এবং বাংলাকে ভাগ করবেন। এরপরে তো কোথায় শ্যামাপ্রসাদ, কোথায় কে, কোথায় কমিউনিস্ট পার্টি, কোথায় জ্যোতি বোস, কয়েকদিন ধরে জ্যোতি বোসের নামও চলে এসছে। তিনি এই শ্রমিক ভট্টাচার্য জ্যোতি বোস
পার্টি ম্যান্ডেট উপেক্ষা করে বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য কি কমিউনিস্ট পার্টির ইতিহাস বলবে নাকি? হ্যাঁ, কমিউনিস্ট পার্টির সমস্ত দলিল দস্তাবেজ পাওয়া যায়। ওই সময়কার কমিউনিস্ট পার্টির কি রেজলিউশন ইত্যাদি 19শে জুন স্বাধীনতা পত্রিকাতে কি লেখা হচ্ছে, এটা সবই পাবলিক ডোমেনে আছে। এই সমস্ত 4 ভলিউমের সেডিমেন পাবলিকেশন বার করেছে। হ্যাঁ, কি আমার কাছে আছে আমি দেখাতে পারি। তো কথাটা হচ্ছে যে তখন হলো 3টে মাউন্টব্যাটেন যখন বললেন আলটিমেটলি, তখন জিন্নাহ প্রচন্ড চেঁচামেচি শুরু করলো। মাউন্টব্যাটেন 18ই মে লন্ডন গেলেন, গিয়ে প্রথম চার্চিল, এতদিন চার্চিল ভারতবর্ষকে স্বাধীনতার বিরোধিতা করে এসছে, যেহেতু পাকিস্তান দাবি মানেনি অ্যাটলি ক্যাবিনেট মিশন, তাকে গিয়ে বললো না পাকিস্তান হবে, কংগ্রেস মেনে নিয়েছে, দেশভাগ ছাড়া কোনো উপায় নেই। তখন চার্চিল বললো ঠিক আছে, তাহলে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়াকে আমি সমর্থন করবো। কিন্তু বললো জিন্নাহ গন্ডগোল পাকাচ্ছে, বলছে তাকে গোটা বাংলা এবং গোটা পাঞ্জাব দিতে হবে, কিন্তু সেটা দেওয়া যাবে না। তখন চার্চিল বলে আরে ওই লোকটার তো এক পা আমাদের সাহায্য ছাড়া চলে না, ওকে ট্যাঙ্ক টেলিফোনে ধরো। ট্যাঙ্ক টেলিফোনে জিন্নাহ বললো, জিন্নাহকে চার্চিল বললেন যে শুনুন, বহু চেষ্টা করে একটা সেটেলমেন্টের জায়গায় আসা গেছে, এই নিয়ে আর যদি দর কষাকষি করতে যান কিচ্ছু পাবেন না, পাকিস্তানও হারাবেন। জিন্নাহ তখন কার মতো চুপ করলো। মাউন্টব্যাটেন দেশে ফিরলো, দেশে ফিরে 2রা জন মুসলিম লীগকে নিয়ে বসলো। তখনও সে বলে চলেছে যে তাহলে আর আমার কি থাকলো, আমি মথ ইটিন পাকিস্তান পেলাম, কীটদ্রষ্ট পাকিস্তান, বাংলা নিয়েই বা কি করবো যদি কলকাতাই না পাই, কলকাতায় যদি পশ্চিমবঙ্গে চলে যায় তাহলে আর পূর্ব বাংলার কি গুরুত্ব আছে। তখন ওই মাউন্টব্যাটেন একই কথা বললো, আগামীকাল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মিটিং হবে আপনি সমেত, তখন আমি যা বলবো মাথা নেড়ে সম্মতি জানাবেন, কোনো দ্বিতীয় কথা বলবেন না, বুঝেছেন? জিন্নাহ মাথা নেড়ে সম্মতি জানালো। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন রূপম চট্টোপাধ্যায়, দীর্ঘদিনের সাংবাদিক। আমি রূপমদার কাছে আসবো। রূপমদা, শান্তনুবাবু রয়েছেন। শান্তনুবাবু একেবারে পরিষ্কার করে ইতিহাসটা বলে দিলেন যে এইটা হচ্ছে ইতিহাস। এই যে বলা হচ্ছে না যে পশ্চিমবঙ্গের জনক বলা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে, তার জন্যই নাকি পশ্চিমবঙ্গ তৈরি হতে পেরেছে। আসলে প্রাদেশিক যে আইনসভা, সেই সময় হিন্দু মহাসভায় একজন মাত্র, তার মতামতের কোনো গুরুত্ব ছিল না। একেবারে ইতিহাস ধরে ধরে, এবং তিনি পড়েও দিলেন বিভিন্ন জায়গায় যা যা পাবলিক ডোমেনে রয়েছেন তার একেবারে ইতিহাসগুলো পড়ে দিলেন। সুতরাং এই যে চর্চাটা, এই যে প্রচারটা সামনে নিয়ে আসা হলো, এবং পশ্চিমবঙ্গের জন্মদিবস 20শে জুন, এটাও খুব অদ্ভুত। মানে এটা প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হচ্ছে, ইতিহাসকে বিকৃতি ঘটিয়ে, ইতিহাসের বিকৃতি ঘটিয়ে। কেন এরকম একটা প্রচার বা এরকম একটা আখ্যান তৈরির চেষ্টা ইতিহাসের বিকৃতি ঘটিয়ে কেন করা হচ্ছে ঠিক এই সময়? হ্যাঁ, প্রথমত ভারতের স্বাধীনতা যুদ্ধে জনসংঘ বা হিন্দু মহাসভার কোনো নায়ক নেই। তাদের ইতিহাসটা হচ্ছে ব্রিটিশের দালালির। তারা ব্রিটিশের পক্ষে এবং মুসলিমদের বিরুদ্ধে। ফলে যদি আমরা নায়ক খুঁজতে চাই বিজেপি, তাহলে কোনো নায়ককে খুঁজে পাওয়া যাবে না। তাই একজন খলনায়ককে ওরা নায়ক বানাচ্ছে। আসলে শ্যামাপ্রসাদ মুখার্জি একজন খলনায়ক, তাকে নায়ক বানাচ্ছে। নায়ক বানাতে গিয়ে বলছেন যে 20শে জুন ভারতবর্ষ, পশ্চিমবাংলা তৈরি হয়েছিল, এবং সেটা হয়েছে শ্যামাপ্রসাদের প্রস্তাবে। প্রথমত বলি, প্রস্তাবটা প্রাদেশিক অ্যাসেম্বলিতে রেখেছিলেন স্পিকার, ওটা শ্যামাপ্রসাদের কোনো প্রস্তাব ছিল না। আর শ্যামাপ্রসাদ ওই দলেরই একজনই ছিল সদস্য। ফলে যে দলের একজন মাত্র প্রাদেশিক আইনসভার সদস্য থাকে, তার পক্ষে কোনো ভাইটাল কাজই করা সম্ভব নয়। তার থেকে কমিউনিস্ট পার্টির 3জন, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ এবং রূপনারায়ণ রায়, এই 3জন ছিলেন কমিউনিস্ট পার্টির প্রতিনিধি। শ্যামাপ্রসাদ একজন, এবং তাও ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তা সেই কোটাতে তিনি নির্বাচিত। ফলে জনগণের ভোটে সেভাবে আসেনি, প্রায় সেই অর্থে মনোনীত। অথচ রেলওয়ে সেগমেন্ট থেকে, কর্মচারীদের সেগমেন্ট থেকে জ্যোতি বসু ইলেক্টেড, রতনলাল ব্রহ্ম চা বাগানের শ্রমিক সেগমেন্ট থেকে ইলেক্টেড, রূপনারায়ণ রায় কৃষকদের যে ব্যাপক ফ্রন্ট, সেই কৃষক ফ্রন্টের প্রতিনিধিত্ব করেছেন পূর্ববঙ্গ, এখন যেটা বাংলাদেশ, সেখানে। এবং উনি থেকে গিয়েছিলেন ওখানেই 71 সালে শহীদ হন। ফলে এই 3জন আমরা দেখতে পাচ্ছি যারা স্বাধীনতা সংগ্রামে ছিল, যারা বাংলাদেশের মুক্তি সংগ্রামে ছিল,
তারা হচ্ছে কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করছে। আর শ্যামাপ্রসাদ ইত্যাদিদের তাদের কোনো ঐতিহাসিক ভূমিকাই নেই। তাই 20 জুনের যে ব্যাপারটা একটু আগে শ্রদ্ধেয় শান্তনু বাবু পুরোটাই বলেছেন, এটা হচ্ছে আসল ঘটনা। এবং ওখানে শুধু বলে রাখি যে চিত্তরঞ্জন দাস 1925 সালে মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি হিন্দু এবং মুসলিমের ঐক্য এবং সেই ঐক্যের উপর ভিত্তি করে একটা সম্প্রীতি তৈরি করে যেভাবে ব্যাপারটা গড়ে ওঠা দরকার ছিল, জোর করে উঠতে পারত সুভাষ বোস এবং চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে, সেটা দুর্ভাগ্যজনক ভাবে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর ফলে সেটা কিন্তু অনেকটাই ধাক্কা খেয়ে, ফলে ওদের হাতে একটা তাস চলে আসে মুসলিম লীগ এবং এই শ্যামপ্রসাদের যেটা সেটা হচ্ছে হিন্দু মহাসভা, তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক জিগির তোলার একটা সুযোগ করে দেয়। সেটাকে আটকাবার মতো যে শক্তিটা ছিল, এই শক্তিটা তখন অবস্থা দুর্বল ছিল। কমিউনিস্ট পার্টি সারা ভারতবর্ষ এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপর নির্ভর করে তাদের নানা রকম স্ট্যান্ড নিতে হয়েছে। সার্বিকভাবে দুনিয়ার শ্রমিক এক হোক, দুনিয়ার মেহনতি মানুষ এক হোক, দুনিয়ার মেহনতি মানুষের যে মুক্তির সংগ্রাম, এই সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল কমিউনিস্ট পার্টি। এবং এদেশেও শ্রমিক শ্রেণীর লড়াইকে তারা বারবার মদত দিয়েছে, তাকে পুষ্ট করেছে, তাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। ফলে কমিউনিস্ট পার্টি যে ভূমিকা পালন করে সেটা শ্রেণীভিত্তিক ভূমিকা, এবং শ্রেণী রাজনীতির যে ভূমিকা এটা কমিউনিস্ট পার্টি করছে। সংকীর্ণ একটা প্রাদেশিক রাজনীতি কমিউনিস্ট পার্টি কখনোই করে, এটা জ্যোতিবাবুরাও করেননি, পরবর্তীকালেও কমিউনিস্টরা কিন্তু এটা করেন, আজকেও করেন। বামপন্থীরা কিন্তু এই সংকীর্ণ এইভাবে প্রাদেশিক রাজনীতি কোথাও করে, যে কারণে এখনো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু বামপন্থী মহারাষ্ট্র থেকে, রাজস্থান থেকে, এরা যে সিপিআইএম এর লিবারেশন বিহার থেকে, বাঙালির পার্টি নয়, নকশালবাড়িটা তৈরি হয়েছিল বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু আজকে বিহারে কিন্তু তাদের 11 জন, ঝাড়খণ্ডে তাদের 2 জন প্রতিনিধি। কেন হয়েছে? এটা হয়েছে তারা শ্রেণীভিত্তিতে লড়াইয়ের কথা, গরিব মানুষের কথা, প্রান্তিক মানুষের কথা, দলিতের কথা, আদিবাসীদের কথা তুলে ধরে। এবার এই যে বিজেপি দলটা, এটা একটা সাম্প্রদায়িক দল, তারা হিন্দু মুসলমান এই ন্যারেটিভের বাইরে বেরোতে পারে না। এবং ফলে এই যে দেশভাগ, এই দেশভাগটা তখন একটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে কমিউনিস্টই বলুক, কংগ্রেস বলুক, কারোর পক্ষেই সেই অবস্থাটাকে টিকিয়ে রাখা সম্ভব ছিল। কারণ এই যে একটু আগে শান্তনুবাবু বলছিলেন যে এই যে ডাইরেক্ট অ্যাকশনের কথা, এই ডাইরেক্ট অ্যাকশনের কল দিয়ে চিন্তা এই সংঘাতটাকে অনেকটা পরিমাণে বাড়িয়ে দিল। ফলে কলকাতার দাম এবং নোয়াখালীর দাম, এই দুটোর ভেতর থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, তখন কিন্তু তার আগে যে কমিউনিস্ট পার্টির দায়িত্ব ছিল রেফারেন্ডাম, অর্থাৎ গণভোটের মাধ্যমে স্থির করা যে পশ্চিমবাংলা থাকবে কি ভাগ হবে বা কি হবে, এটা কিন্তু আর সম্ভব ছিল। কারণ সেটা তখন একেবারে সাম্প্রদায়িক মেরুকরণের জায়গায় চলে। মানে সেখান থেকে ঘটনাগুলো তৈরি হচ্ছে। শ্যামাপ্রসাদের কোনো অবদান নেই, বরং শ্যামাপ্রসাদের কোনো গুরুত্ব নেই, এবং সেই গুরুত্ব না থাকাটা কে দ্বারা কেন্দ্র করে আজকে তাকে মহান নায়ক বানাতে চেষ্টা করছেন। কিন্তু তিনি ছিলেন কার্যত ভিলেন। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে বিভিন্ন সময়, যেমন হিন্দু পন্ডিত যখন তৈরি হয়েছে, তখন তিনি নিজের দলবল নিয়ে গিয়ে ইউনিভার্সিটি হলে মহিলারা যখন সভা করছেন, মহিলাদের কিন্তু অধিকারের পক্ষে দাঁড়িয়ে তারা বলছেন, তখন সেই সভাকে পণ্ড করেছেন কে? এই শ্যামাপ্রসাদ। এবং সেই শ্যামাপ্রসাদ দলবল নিয়ে গিয়েছিলেন সেখানে কিন্তু কলকাতার গুন্ডারা ছিল, এবং ধর্ম নির্বিশেষে গুন্ডারা ছিল, যে হিন্দুরা ছিল তা না, মুসলিম মস্তানও নিজ পারবে। ফলে এটা হচ্ছে তার ভূমিকা। রাজনৈতিক নেতা হিসেবে তার কোনো অবদান নেই, তার কোনো ঐতিহাসিক অবদান কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে তৎকালীন যে পরিস্থিতি, এই পরিস্থিতি একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, সেটাও তাত্ত্বিক অবস্থান।